ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি দীপেন রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণের নানান চিত্র এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন বিভিন্ন নেতৃত্বরা, বিভিন্ন দলের নেতৃত্বরা, প্রাক্তনরা, বর্তমানরা সবাই কিন্তু ভোট দিচ্ছেন। আর এই মুহূর্তে ঊনকোটি ত্রিপুরার দিকে আমরা যদি চোখ রাখি, সেখানে ভোট দিয়েছেন বীরজিৎ সিনহা এবং ভোট দিয়েছেন তপন চক্রবর্তী। প্রথমে আমরা দেখে নেব সস্ত্রীক ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বীরজিৎ সিনহা। সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে সস্ত্রীক ভোটদান করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা। ইন্ডিয়া জোটের প্রার্থী জয়লাভ করবে বলে উনি আশাবাদী। উনি কি বলছেন চলুন একবার শুনে নিই আমরা। ইন্ডিয়া জোটের প্রার্থীর পক্ষে আমরা প্রচারও করেছি এবং এখন আমরা ভোট প্রয়োগ করলাম এবং ইন্ডিয়া জোট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়াং ভালো ভোটে জিতবে। সর্বস্তরের মানুষ সাপোর্ট করছে, দলমত নির্বিশেষে। এটাই ওনার প্লাস পয়েন্ট। এটা সাংঘাতিক ব্যাপার। আপনারা শুনলেন প্রাক্তন কংগ্রেস রাজ্য সভাপতি। কারণ সিম্বল আরেক পার্টি, কেন্দ্রের আরেক পার্টি, এইসব ব্যাপার নিয়ে ট্রাইবেলের মধ্যে নন ট্রাইবেলের মধ্যে ক্রিয়া করছে। 2 নম্বর হলো এনআরসি নিয়েও একটা প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। নানা ব্যাপারে এখন আমাদের ক্যান্ডিডেট দৌড়ে নাম্বার 1-এ আছে। 5টা পর্যন্ত দেখি কি হয়। আমাদের এই অঞ্চলে মানুষ রাজনৈতিক সচেতন। এখানে মানুষ বিপুল ভোটে ওনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি 53 কৈলাসহর কেন্দ্রের বিধায়ক। আপনার 53 কৈলাসহর কেন্দ্রের প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলিং এজেন্ট দিতে পেরেছেন? কেন দিতে পারবো না? আমরা 5টা হলে 5টা দিতে পারি। সিপিএমেরও আছে, আমাদেরও আছে। পার্শ্ববর্তী 52 চণ্ডীপুর কেন্দ্রে, 52 কেন্দ্রেও আছে। সব জায়গায় আছে। সার্বিকভাবে কি বলবেন? প্রায় তো সকাল 9টা বাজতে চলছে, কিন্তু সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনো 53 বিধানসভা কেন্দ্রের 57 পোলিং বুথ, ওই নিমাইচান সিংহ স্কুলে এখনো ভোট শুরু হয়েছে না, মেশিন খারাপ। এটাতে আমরা কি বলবো? কারণ রাত্রের বেলাতেও রেডি করে রাখা উচিত ছিল। যারা পুলিং স্টাফ তারা তো পিকনিক মুডে আছে, অনেকে, সবাই না, পিকনিক মুডে আছে। সুতরাং সকালবেলা এই হ্যারাস হচ্ছে, বহু মানুষ লাইনে আছে এবং ওইখানে বেশ কিছু জায়গাতে, কয়েকটাতে ইয়াজখৌড়াতে যুবরাজনগর এটা চেঞ্জ করেছে। আপনারা শুনলেন কি বলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং বর্তমান বিধায়ক। উনি ভোট দান করেছেন, সস্ত্রীক ভোট দান করেছেন মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে। এবার শুনুন আমরা একটু দেখে নিই কি বলছেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী। সকাল 11টা 10 মিনিটে 53 কৈলাসহর বিধানসভার 46 নম্বর পোলিং স্টেশন রাধা কিশোর ইনস্টিটিউশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী। সকাল 11টা 10 মিনিটে উনি ওনার ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোটাধিকার প্রয়োগ করার পর উনি কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চলুন একবার শুনে নিই আমরা। আমার তো খুবই ভালো লাগছে যে এবার ভারতবর্ষের অতি গুরুত্বপূর্ণ ভোট, আমার জীবনে এত গুরুত্বপূর্ণ ভোট আসেনি। কারণ এখানে প্রশ্নটা হচ্ছে দেশের ভবিষ্যৎ ঠিক এই ভোট। আমিও একজন ভোটার হিসাবে সেই অধিকার প্রয়োগ করলাম যাতে দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ এই যে ঐতিহ্যগুলো বজায় থাকে এবং দেশে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যে কোনো প্রকার ছলে বলে কৌশলে এই ভোটকে মানে বলবো যে
মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠা না করার একটা চক্রান্ত চলছে, একটা স্বৈরাচারী শাসন দেশে কায়েম করার জন্য একটা পক্ষ তারা চেষ্টা করছে। বিপরীত দিকে দেশের 28টা রাজনৈতিক দল তারা জোটবদ্ধ হয়েছে দেশকে রক্ষার জন্য, দেশের সংবিধানকে রক্ষার জন্য, দেশের নাগরিকদের সমস্ত ধরনের অধিকারকে রক্ষার জন্য, দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য, দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষার জন্য। আমার বিশ্বাস সারা দেশবাসী যখন ঐক্যবদ্ধ হয়েছে কেন্দ্রের বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, এই ভোটে নতুন সরকার তৈরি হবে, নতুন প্রধানমন্ত্রী দেশ পাবে, নতুন ভারত এইভাবে তৈরি হবে। আপনারা শুনলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী ওনার ভোটাধিকার প্রয়োগ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন। উনি অতি গুরুত্বপূর্ণ ভোট, এবারের ভোট ওনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট বলে অভিহিত করেছেন। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের কৈলাস শহরের প্রতিনিধির কাছে। সেখানে অয়ন রয়েছে আমাদের সাথে। অয়ন, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অয়ন, এই মুহূর্তে কৈলাস শহর সহ গোটা 59 ত্রিপুরার ভোট প্রক্রিয়া কেমন চলছে? দেখো, এখন বলা যায় বেলা প্রায় 12টা বাজতে চলছে এবং এখন পর্যন্ত 59 জেলার যে 2টি বিধানসভা রয়েছে, মোট 4টি বিধানসভা রয়েছে, সেখানে কৈলাসহর মহকুমার 2টি বিধানসভা, 52 চণ্ডীপুর এবং 53 কৈলাসহর বিধানসভা, উভয় ক্ষেত্রেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চলছে। যদিও বলা যায় যে বেশ কয়েকটি পুলিং স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু অনেকটাই দেরি হচ্ছে এবং বলা যায় বহু ক্ষেত্রেই সেই ইভিএম মেশিন পরিবর্তন করতে হয়েছে। অপরদিকে বেশ কয়েকটি পুলিং স্টেশনে দেখা যাচ্ছে যে যারা ভোট কর্মীরা রয়েছেন তাদের বলা যায় কিছুটা দক্ষতার অভাবে সেখানে ভোট প্রক্রিয়া খুব ধীর গতিতে চলছে। এছাড়া এখানে ইয়াজে খাওড়া, নিমাইচাঁদ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু ইতিমধ্যেই কয়েকজন ভোট কর্মী অসুস্থ হয়েছেন এবং তাদের পরিবর্তনে নতুন ভোট কর্মী সেখানে পাঠানো হয়েছে। ওকে অয়ন, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে গোটা 59 ত্রিপুরার বিভিন্ন পোলিং স্টেশনগুলোতে? 59 জেলার নিরাপত্তা ব্যবস্থা সার্বিক এবং সুষ্ঠু রাখার জন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং নির্বাচন দপ্তরের পক্ষ থেকে কিন্তু পূর্ব থেকেই সঠিক পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক এখন পর্যন্ত কিন্তু 59 জেলায় কোনো ধরনের রাজনৈতিক হিংসা কিংবা রাজনৈতিক অভিযোগ এখন পর্যন্ত জমা হয়নি এবং বেলা প্রায় 12টা পর্যন্ত বিভিন্ন জায়গায় 59 জেলার যে 52 চণ্ডীপুর বিধানসভা রয়েছে সেখানে 53টি পুলিং স্টেশন রয়েছে, অপরদিকে 53 কৈলাসহর বিধানসভায় 59টি পুলিং স্টেশন রয়েছে। প্রত্যেকটি পুলিং স্টেশনে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং সেখানে শাসক দল বিজেপি কিংবা বিরোধী যে ইন্ডিয়া জোট, ব্লক জোট রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু কোনো ধরনের অভিযোগ নেই যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিংবা ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না বা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, সে ধরনের কিন্তু কোনো অভিযোগ এখন পর্যন্ত উঠে আসছে না এবং প্রতিটি পুলিং স্টেশনেই কিন্তু কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা রয়েছে। ভোটারদের এই যে প্রচন্ড গরম এবং সেখানে এই মুহূর্তে কৈলাস শহর তথা 59 ত্রিপুরার পরিস্থিতি কেমন, আবহাওয়ার পরিস্থিতি কেমন এবং এই গরমে ভোটারদের রিলিফ দেওয়ার জন্য যা যা পরিকল্পনা নেওয়ার বা যা যা আয়োজন করা সবকিছু পদক্ষেপ নিয়েছে কিনা ইলেকশন কমিশন থেকে? দেখো, যে কৈলাসহর মহকুমার 2টি বিধানসভা কেন্দ্র, যেটা 52 চণ্ডীপুর এবং 53 কৈলাসহর, এই পুলিং স্টেশনগুলিতে ভোট গ্রহণ প্রক্রিয়ার জন্য সেখানে 59 জেলার যে 8টি মহিলাদের দ্বারা সম্পূর্ণ পরিচালিত পুলিং স্টেশন করা হয়েছে এবং গ্রিন পুলিং স্টেশন করা হয়েছে এবং মডেল পুলিং স্টেশন করা হয়েছে। সেগুলিতে তো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। তার পাশাপাশি অন্যান্য যে সাধারণ পুলিং স্টেশনগুলো রয়েছে সেখানেও কিন্তু পানীয় জলের ব্যবস্থা এবং ভোটাররা যাতে প্রখর রৌদ্রে দাঁড়াতে না হয় সেই জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারপরেও যেহেতু অত্যধিক তাপমাত্রা, সেক্ষেত্রে কিন্তু যারা বয়স্ক ভোটাররা রয়েছেন বা যারা একটু অসুস্থ রয়েছেন তাদের কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে। কারণ তার মূল কারণ হচ্ছে যে ভোট গ্রহণ প্রক্রিয়া যে বিলম্ব হচ্ছে, সেখানে ইভিএম ত্রুটি কিছুটা রয়েছে, কিছুটা ভোট কর্মীদের কিছুটা দক্ষতার অভাব রয়েছে, সব মিলিয়ে কিন্তু কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যারা বয়স্ক ভোটাররা রয়েছেন, যারা অসুস্থ ভোটাররা রয়েছেন তাদের জন্য। এবং অনেক ক্ষেত্রেই বেশ কিছু ভোটার কিন্তু সেখান থেকে বাড়িতে ফিরে গেছেন এবং তাদের আমরা কথা হয়েছে তাদের সাথে এবং তারা জানিয়েছেন যে তারা রৌদ্রটা কিছুটা কমলে অর্থাৎ বিকালের দিকে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ অয়ন তোমাকে সম্পূর্ণ আপডেটের জন্য। আবার ফিরে যাব তোমার কাছে, এই মুহূর্তের জন্য ধন্যবাদ।
দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি অয়ন ছিল আমাদের সঙ্গে, আমাদের কৈলাসহরের প্রতিনিধি, এবং যেই বিষয়গুলো অয়নের কাছ থেকে জানা গেল এবং সেখানে পাশাপাশি কংগ্রেস প্রাক্তন রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা এবং বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী যে কথাগুলো বলছিলেন, ওনাদের বক্তব্যে কিন্তু কোনো জায়গায় কোনো ধরনের অভিযোগের সুর নেই। বীরজিৎ বাবু তো বলছিলেন যে সব পোলিং স্টেশনেই পোলিং এজেন্ট দিতে পেরেছেন বিরোধীরা, এবং আমাদের প্রতিনিধি অয়নও বলছিল যান্ত্রিক গোলযোগের কারণে কিছু ইভিএম এর সমস্যা হয় এবং তার জন্য ভোট গ্রহণে বিঘ্ন ঘটে। পাশাপাশি ভোট কর্মীদের দক্ষতার অভাবে কিছুটা ভোট গ্রহণ প্রক্রিয়ায় একটু ধীর গতিতে হয়, কিছু ভোট কর্মী অসুস্থ হয়ে পড়েন, তার জন্য হতে পারে, এবং কয়েকজন গরমের জন্য কয়েকজন ভোটার, বিশেষ করে বয়স্ক ভোটার বাড়ি ফিরে গেছেন, ওনারা হয়তো একটু রোদ নামলে আবার ফিরে আসবেন ভোট দিতে। এছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে ঊনকোটি এবং ঊনকোটি ত্রিপুরা এবং কৈলাসহর এবং চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের। প্রতিবাবু, একটু ব্যতিক্রমী চিত্র এই মুহূর্তে দেখা গেল আমরা ঊনকোটি ত্রিপুরা থেকে। এখানে সবসময় একটু ব্যতিক্রমী থাকে, খুব বেশি অভিযোগ সাধারণত ঊনকোটি ত্রিপুরাতে কখনই হয় না। বিধানসভা ইলেকশনে হোক বা লোকসভা ইলেকশনে হোক, কখনই খুব একটা কিছু এরকম হয় না। পঞ্চায়েতের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু এরকম যখন মানে সরবরাহের ক্ষেত্রে, ইলেকশনের ক্ষেত্রে তো কখনই আমরা শুনিনি যে সেখানে কোনো রকম তেমন বিঘ্ন ঘটেছে। তো সেদিক থেকে ইলেকশন প্রক্রিয়া তো সুষ্ঠুই হচ্ছে, গুরুতর অভিযোগ নেই। খুচরো অভিযোগ তো সব জায়গাতেই থাকে, সেই খুচরো অভিযোগের ভিত্তিতে আসলে ইলেকশনের মূল রেজাল্টের খুব বেশি হেরফের হয় না। আচ্ছা, তো এখন ধরে নেওয়া যেতে পারে বিরোধী পক্ষের যে অবস্থান আপাতত আছে এবং শাসক দলের অবস্থান অবশ্যই তো পজিটিভই থাকবে। সেদিক থেকে আমরা বলতে চাই যে রেজাল্টটা আসবে সেটা নর্মাল রেজাল্ট, যেটা সেটাই আসবে। তো এখন রেজাল্ট কি আসবে সেটা তো বলা খুব মুশকিল, দুই পক্ষই বুক ঠুকে বলবে যে আমরাই জিতবো বলছিলেন, বিরজিৎ বাবু বলছেন ভালো ভোটে জিতবে, ভালো ভোটে। কিন্তু প্রচারের ক্ষেত্রে আমরা দেখবো যে শাসক দল তো প্রচারে অনেক এগিয়ে আছে বিরোধী পক্ষের থেকে। মানে চোখে পড়ার যে ব্যাপারটা, এটা দিয়ে কিন্তু আসলে মানে কনফিডেন্সের ব্যাপারটাও তৈরি হয় ভোটারদের মধ্যে। মানে ভোটাররা সাধারণত কিন্তু বিজয়ীর সঙ্গে থাকতে চায়, যারা জিতবে তাদের সঙ্গে থাকতে চায়। যদি বিরোধী দলের জেতার সম্ভাবনা যখন খুব মানে এসে দেওয়া যায়, মানে খুব প্রবল হয়ে ওঠে, তখন দেখা যায় অনেক লোকই সাহস করে তখন বিরোধী পক্ষে দাঁড়ায়। না হলে কি হয় যে শাসক দল কিন্তু সবসময় বুঝতে পারে কারা ভোট দিয়েছে কারা ভোট দেয়নি, সেই ভয়টা বিশেষ করে গ্রামাঞ্চলে বেশি করে থাকে। গ্রামাঞ্চলে কোন বুথে কতটা ভোট পড়েছে সেটা হিসেব করে কিন্তু শাসক দলের কর্মীরা, নেতারা বলে দিতে পারে যে কারা আমাদের ভোট দিয়েছে কারা দেয়নি। সাধারণত এই রিস্কে যেতে চায় না ভোটাররা, ত্রিপুরা পশ্চিমবঙ্গ দাঁড়াচ্ছে, এখানে একটু তো সবই তো সেন্সিটিভ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি এরকম খুব মানে প্রবল শক্তিশালী একটা শক্তি হিসেবে বিরোধী দল উঠে আসে, তখনই দেখা যায় কিন্তু ঝাঁকে ঝাঁকে মানে দলে দলে মানুষ ভোট দেয় তাদের পক্ষে। এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে কিনা সেটা তো তর্ক সাপেক্ষ। এখন ওনাদের দাবিটা রাজনৈতিক দাবি, রাজনৈতিক দলের দাবি করবেই যে আমরাই জিতবো। ওকে, আমরা একটু চোখ রাখি এই মুহূর্তে। সকাল 11টা অবধি গোটা দেশে 25% ভোট পড়েছে। এই মুহূর্তে দ্বিতীয় দফার যে ভোট হচ্ছে লোকসভা নির্বাচনের, সেই লোকসভা নির্বাচনে সকাল 11টা অবধি গোটা দেশে ভোট পড়েছে 25%, কিন্তু তার মধ্যে বেলা 11টা পর্যন্ত ত্রিপুরায় ভোট পড়েছে, ত্রিপুরার পূর্ব ত্রিপুরা আসনে ভোট পড়েছে 36.79%। যেখানে গোটা ভারতবর্ষের 25% ভোটার টার্ন আউট হয়েছে, সেখানে ত্রিপুরায় ভোট পড়েছে ত্রিপুরা পূর্ব ত্রিপুরা আসনে 36.79%। এর মধ্যে শতাংশের নিরিখে সব থেকে বেশি ভোট পড়েছে 26 আসামবাড়ি বিধানসভা কেন্দ্রে, সেখানে 40.39% ভোট পড়েছে। সব থেকে কম ভোট পড়েছে কৈলাসহরে, এই মুহূর্তে জানা যাচ্ছে সব থেকে কম ভোট পড়েছে কৈলাসহরে বলে জানা যাচ্ছে। আর আমাদের প্রতিনিধি জাকির হোসেন রয়েছেন ত্রিপুরার পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ চিত্র কাঞ্চনপুর থেকে। আর সেখানে কি হচ্ছে, কাঞ্চনপুরের গ্রাউন্ড জিরো রিপোর্ট কি, জাকির কি চিত্র দেখাচ্ছে আমাদের, চলুন একবার দেখে নিই। আমরা এই মুহূর্তে রয়েছি সাইড কাঞ্চনপুর বিধানসভার 46 এবং 47 নং বুথে। সেখানে রয়েছে রিয়াং শরণার্থীরা যারা রয়েছেন ভোটাধিকার প্রয়োগ করার জন্য, তারা এই বিধানসভাতে প্রথমবার দিয়েছিলেন এবং লোকসভা নির্বাচনে এই প্রথমবার তাদের ভোটাধিকার প্রয়োগ করা হচ্ছে। এখানে যেখানে দুটি বুথ সেন্টার রয়েছে, 46 বুথে রয়েছে 1202 জন ভোটার এবং 47 বুথে রয়েছে 1215 জন ভোটার রয়েছেন ব্লু শরণার্থী ভোটাররা।
তারা ত্রিপুরাতে বসবাস করছেন দীর্ঘদিন ধরে, এবং তাদেরকে যখন ত্রিপুরা সরকার তাদেরকে নাগরিকত্ব দেয়, এই ত্রিপুরা রাজ্যের নাগরিকত্ব হিসাবে তাদেরকে নথি করা হয়, সেই নথির পর কিন্তু এই প্রথমবারের মতন কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। এই বিধানসভা করেছেন প্রথমবারের মতন, এবং লোকসভা নির্বাচনেও কিন্তু এই পূর্ব ত্রিপুরা আসনে তারা প্রথমবারের মতন ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং দেখতেই পাচ্ছেন আমার পেছনে দীর্ঘ সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছেন তারা, দীর্ঘ রোধকে উপেক্ষা করে কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করা হচ্ছে এখানে। এবং দীর্ঘ লাইন, সকাল থেকে কিন্তু তারা দীর্ঘ লাইন ধরে সেখানে ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। তারাও তাদের সঙ্গে যতটুকু আমরা কথা বলার চেষ্টা করেছি, যদিও তারা বাংলা ভাষায় একটু উইক রয়েছেন, তাদের সঙ্গে সেভাবে আমরা কথা বলতে পারি না। যতটুকু বুঝতে পেরেছি তাদের সঙ্গে কথা বলে, তারা কিন্তু প্রচণ্ড উৎসাহ এবং উৎসাহের মধ্যেই কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে। এবং যদি নিরাপত্তার কথা বলি, সেখানে নিরাপত্তাও কিন্তু আঁটসাঁট করা হয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনী বিএসএফ জওয়ানরা রয়েছেন, বিএসএফ জওয়ান দ্বারা পুরো এলাকাটাই কিন্তু বিএসএফ জওয়ানরা পাহারা দিচ্ছেন। এবং নিরাপত্তার যদি বলি, একদম কঠোর নিরাপত্তার মধ্যেই কিন্তু তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ক্যামেরায় পার্থজিৎ দত্তের সঙ্গে জাকির হোসেন। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি জাকির হোসেন, এবং সেখানে কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের কোন একটি জায়গায় উনি গ্রাউন্ড জিরো রিপোর্ট দেখাচ্ছিলেন, যেখানে ব্রু শরণার্থীরা ভোটদান করছেন। এবং এই মুহূর্তে চলুন আমরা একটু দেখে নিই সিপিআইএম প্রার্থী, পূর্ব ত্রিপুরা আসনের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। সুযোগ এরকম কিছু নেই, ইলেকশন তো ইলেকশন। ত্রিপুরার মানুষকে চেনেন না, ত্রিপুরার জিওগ্রাফিক্যাল কন্ডিশন সম্পর্কে জানেন, রাস্তাঘাট চেনেন না, বা ত্রিপুরার সমস্যা কি আছে এই সম্পর্কে উনি জানেন না বলে ঠিক হবে না, হয়তো অনেক কম জানেন, যেহেতু এখানে লড়াই সংগ্রামের মধ্যে কিছু নেই। সুতরাং এই ক্ষেত্রে নিশ্চয়ই আমি তো এখানেরই ছেলে, এখানেই আছি, দীর্ঘ সময় ধরে আমি বিধানসভাতেও ছিলাম, এডিসিতেও ছিলাম, অনেক আমাকে চেনে অনেক লোক। সেই ক্ষেত্রে নিশ্চয়ই সেই পরিচিতি হিসাবে আছে বলেই আমাকে সমর্থন জানাবেন। এটা প্রচারের সময়েতেও আমরা দেখেছি, বা আমি নিজেও দেখেছি। এটা একটা আমার বাড়তি পাওনা আর কি। একটা এডিসিতে আপনি চালিয়েছেন, বা এবারে বিধানসভায় গেছিলেন, এবার পার্লামেন্টে যাওয়ার ক্ষেত্রে তো 3টে স্টেপ আলাদা আলাদা। তো সেই দিক থেকে যদি অভিজ্ঞতার নিরিখে পার্লামেন্টের এই নির্বাচনে দাঁড়িয়ে কতটুকু নিজের জয়ের ব্যাপারে আপনি আশাবাদী? এখানে জয় নিশ্চিতভাবেই আমার জয় হবে, আমি আশা করছি। কারণ আমাদের নির্বাচক মণ্ডলীরা এই সময়ের মধ্যে সমর্থন বিভিন্নভাবে জানিয়েছেন। এটা একটা লাইনে না, শুধু পলিটিক্যাল না, নন পলিটিক্যালভাবেও এনজিও বা এরকম যারা নিরপেক্ষভাবে থাকতে চান তাদের কাছ থেকেও ওনারাও বলছেন এইবার যেই হোক সরকারও পরিবর্তন করতে হবে, কেন্দ্রের গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই কেন্দ্রে পরিবর্তন তারা চাইছে, মানে আমাকেই ভোট দেবেন, কাস্তে হাতের তার কাছে নেই, এটাই মানুষের বক্তব্য। তার জন্য আমি আমার বিশ্বাস এবং ওনাদের কাছে আস্থা বিশ্বাস আমার আছে বলেই আমি বলতে পারি যে এইবার আমি জয়যুক্ত হব। আপনারা শুনলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং কি বললেন। উনি আশা ব্যক্ত করেছেন সমর্থন পাবেন বলে, নির্বাচক মণ্ডলীর সমর্থন পাবেন বলে উনি ভীষণভাবে আশাবাদী। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের কাছে, যিনি উত্তর ত্রিপুরায় রয়েছেন, এবং উত্তর ত্রিপুরার ভোট গ্রহণ পর্বের কি চিত্র চলুন দেখে নিই আমরা বিপ্লব চন্দ্রের কাছ থেকে। পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে আমরা পেয়ে গেছি সিপিআইএম এবং ইন্ডিয়া জোটের প্রার্থী শ্রী রাজেন্দ্র রিয়াং মহোদয়কে। রাজেন্দ্র রিয়াং মহোদয়কে প্রথমে জানবো যে স্যার কিরকম উপভোগ করছেন এই নির্বাচন, এবং কিরকম সাড়া পাচ্ছেন জনসাধারণের কাছ থেকে এবং ভোটারদের কাছ থেকে। ওকে, নমস্কার। এখন পর্যন্ত যা দেখেছি, আমি অনেকগুলো পোলিং স্টেশনে গিয়েছি এবং দেখা গেছে যে প্রচুর লম্বা লম্বা লাইন ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে। এবং অবশ্য কয়েকটা জায়গায় শুরুতে মেশিন খারাপ হয়েছে,
ইভিএম মেশিন এবং একটা জায়গায় ভিভিপ্যাট নষ্ট হয়েছে, তবে চালু করে দিয়েছে আবার। তো দেখা গেছে যে মানুষ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে খুব উৎসাহের সহিত ভোট দিতে দেখা গেছে। এরকম কটা অভিযোগ এসছে যে ইভিএম মেশিন বা ভিভিপ্যাট নষ্ট? আমার কাছে এখন পর্যন্ত যা এসছে ইভিএম মেশিন 6টা, ভিভিপ্যাট একটা, তবে ইতিমধ্যে চালু হয়েছে আবার। ওকে, আপনারা শুনলেন সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং বলছিলেন 6টি ইভিএম মেশিন এবং একটি ভিভিপ্যাট নষ্ট হয়েছে বলে ওনার কাছে খবর রয়েছে, এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু ইভিএম বিকল হওয়ার খবর উঠে আসে। সঞ্জীববাবু, এই যে আপনি এক্ষুনি শুনলেন আমাদের প্রতিনিধি জাকির বলছিলেন ব্রু শরণার্থীদের কথা, আপনি অনেকদিন ব্রু শরণার্থীদের সঙ্গে কাজ করেছেন আমরা জানি, এনাদের ভোট দানের এই যে পর্বটা, এটা কতটা বড় একটা ফ্যাক্টর আমাদের রাজ্যের এই গণতন্ত্র প্রক্রিয়ার জন্য? দেখো, এইবারের যে নির্বাচনটা হচ্ছে বিভিন্ন দিক থেকে এটা ব্যতিক্রমী। এটার যেমন দুই যে প্রধান প্রতিদ্বন্দ্বী দুইটা, তাদের যেমন যেমন একদিকে দেখা যাচ্ছে যে একসময় আমরা চিরদিন দেখে এসেছি কংগ্রেস সিপিএম নিজেদের প্রতিদ্বন্দ্বী, আজকে তারা এক জায়গায় এসেছে। আবার ওইদিকে দেখছি যে কৃতি সিং, উনি হচ্ছেন ত্রিপুরামথার অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতার, তিনি এসে বিজেপির প্রতীক নিয়ে লড়াই করছেন। এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি। আর এর সঙ্গে এই যে পরিস্থিতিটা চলছে দুই দিকেই, তারা কিভাবে কোন দল কতটা নিজেদের মধ্যে মানিয়ে নিতে পেরেছেন সেটা একটা বড় ফ্যাক্টর। এবং আমরা প্রচারে দেখেছি যে প্রচারে বেশ কিছু একটা সময় কেটে গেছে দুই তরফেরই, যেমন কংগ্রেসের ভোটারদের কনভিন্স করা যে সিপিএম এর প্রতীকে ভোট দাও, তেমনি ওইদিকে ত্রিপুরামথার যারা সমর্থক তাদেরকে পদ্মফুল যে তাদের প্রতীক, এটা পরিচিত করাতেই অনেকটা সময় কেটে গেছে। ফলে এবারে গেছে। আর যেটা বলছিল যে ব্রু শরণার্থী, যে ব্রু বা রিয়াং শরণার্থী, এরা দীর্ঘদিন ধরেই আমাদের এই রাজ্যে আছেন। আজকে 2 দশকেরও বেশি সময় ধরে এই রাজ্যে ছিলেন। তারা মিজোরাম থেকে এসেছেন, এসে এই রাজ্যে তারা ছিলেন শরণার্থী হিসাবে। তারপর গত কয়েক বছর আগে তাদেরকে ভারত সরকার একটা চুক্তি করে তাদেরকে এই রাজ্যে স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেয়, এর যে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করে। প্রায় 16,000 শরণার্থী, ব্রু শরণার্থী বা রিয়াং শরণার্থীরা, মানে মিজোরাম থেকে আসা, যারা এখন আর তাদেরকে শরণার্থী বলা যাবে না, ওরা তো এই রাজ্যের বাসিন্দা হয়ে গেছেন, তাদেরকে বিভিন্ন মোট 17টা ক্যাম্পে বুথে তারা ভোট দিচ্ছেন সারা পূর্ব কেন্দ্রে। 17টা পোলিং বুথ হয়েছে এই রিয়াং শরণার্থীরা তাদেরকে ওরা ভোট দিচ্ছেন। তা ওদেরকে ভোটটা কোন দিকে যাবে এ নিয়ে একটা জল্পনা চলছে, জল্পনা বিভিন্ন মহলেই আছে, এটা সবারই। তবে একটা ঘটনা হচ্ছে যে তাদেরকে যে এই রাজ্যে বাসিন্দা করা হয়েছে, এটা বর্তমানে যে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, এই সরকার মূলত উদ্যোগী হয়েছেন। এর সঙ্গে ত্রিপুরামথার যে সুপ্রিমো যে প্রদ্যুৎ বিক্রম কিশোর, ওনারও একটা ভূমিকা রয়েছে বলে জানা যায়। ফলে তাদের একটা স্বাভাবিক ইনক্লাইনেশন থাকার কথা ইয়ের প্রতি। তবে সিপিএম দলেরও তো তারাও এদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। তবে প্রচারে এবারে যেরকম দেখা গেছে, তাতে বিজেপি দলের কর্মীরা বেশি সময় এই শরণার্থীদের আবাসনগুলিতে তারা নিজেদের প্রচার চালিয়েছেন। সেই দিক থেকে রুলিং পার্টি কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে এই ভোটে। এরকম এই যে সিপিআইএম প্রার্থীও কি এই রিয়াং ভোটারদের কথা মাথায় রেখে, সিপিএম প্রার্থী অনেকেই বলছিলেন যে সিপিএম প্রার্থীর নির্বাচনটাও কিন্তু এই রিয়াং ভোটারদের কথা, ভোটার এখানে 16-17 হাজার ভোটার আছে, যে এখানে এত লক্ষ ভোটারের মধ্যে এটা নিয়ে, এইটার উপরে সবটা নির্ভর করে যে রিয়াং প্রার্থী করা হয়েছে, এটা ধারণা নাও করা যেতে পারে সবটা। কেননা এই রাজ্যে রিয়াং ভোটারের সংখ্যা আরো অনেক আছে, তাদের মধ্যে তারা সেটাও ইয়ে রয়েছে, উপজাতিদের মধ্যে তো একজনকে দিতেই হবে, সেই দিক থেকে এটা। ওকে প্রতিবাবু, আমরা পশ্চিম ত্রিপুরা নির্বাচনের দিন ঠিক সকাল থেকেই যেমন পশ্চিম ত্রিপুরা আসনের
কংগ্রেস প্রার্থী মানে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী কণ্ঠে যেরকম প্রথম থেকেই যেমন আমরা অভিযোগ শুনছিলাম যে বিভিন্ন পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, অভিযোগগুলো উনি করছিলেন, সকাল থেকে উনি শুরু করেছিলেন এবং অন্যান্য নেতৃত্বের পাশাপাশি, ঠিক তেমনি আমরা এই মুহূর্তে পূর্ব ত্রিপুরা আসনের সিপিআইএম প্রার্থীর বক্তব্য শুনলাম, দু জায়গায় উনি বক্তব্য রাখছিলেন, সেখানে কিন্তু তেমনভাবে অভিযোগের খুব একটা বেশি সুর শুনিনি আমরা ওনার কণ্ঠে। এমনিতে কি হয়, এগুলো তো জনজাতি অধ্যুষিত অঞ্চল তো বেশি পূর্ব ত্রিপুরাতে, আর পশ্চিম ত্রিপুরাতে তো এরকম নয় ব্যাপারটা। সেখানে কিছু কিছু জায়গা আছে জনজাতি অধ্যুষিত অঞ্চল, কিছু কিছু জায়গা আছে, কিন্তু অঞ্চল ভেদে আসলে ভোটদানের যে বিষয়টা সেটার মধ্যে একটা পার্থক্য হয়। গত লোকসভা ইলেকশনও পশ্চিম ত্রিপুরাতে প্রচুর অভিযোগ ছিল এবং 137টা 138টা বুথে নতুন করে নির্বাচন সংগঠিত হয়েছিল, কিন্তু পূর্ব ত্রিপুরা আসলে তো সেরকম কোনো অভিযোগ ছিল না। তো এটাও যথারীতি এবছর তাই হয়েছে, বিশেষ করে শহরের আগরতলা শহরের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে, এছাড়া মফস্বল শহরগুলিতে, তার আশেপাশের অঞ্চলগুলিতে দেখা যায় যে আসলে ভোটে বাধা দেওয়ার ব্যাপারটা অনেক বেশি দেখা যায়। জনজাতি অধ্যুষিত অঞ্চলে ঠিক ততটা দেখা যায় না। তো সে কারণেই দেখা যাচ্ছে যে যেহেতু পশ্চিম ত্রিপুরা অঞ্চলে ওই ধরনের মানে সেক্টরগুলো বেশি ছিল, এজন্য যথারীতি এই অভিযোগটা এসছে এবং তার মধ্যে কিছুটা তো সার অবশ্যই ছিল, মানে এখানে বাধাদানের ব্যাপারটা বেশি হয়। তো কংগ্রেস দাঁড়িয়েছে এখান থেকে, কংগ্রেসের যা কিছু শক্তি পশ্চিম ত্রিপুরাতেই আছে, পূর্ব ত্রিপুরাতে সেরকম শক্তি নেই, ফলে যথারীতি অভিযোগ উঠেছে। কিন্তু অভিযোগ যাই থাকুক তার একটা রাজনৈতিক প্রেক্ষাপট থাকে, অভিযোগ করবেই, বিরোধী পক্ষ সব জায়গাতে অভিযোগ করে থাকে, শাসক দল অভিযোগ খণ্ডন করে থাকে, কিন্তু সার্বিক চিত্রটা আমরা যদি দেখি তাহলে মানে আমরা পূর্ব ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা দু ক্ষেত্রেই দেখব যে প্রচারের যে আতিশয্য এবং সব মিলিয়ে যে ইলেকশনের পেছনে খরচা, প্রচার প্রপাগান্ডার পেছনে যে পরিমাণ সময় দেওয়া, যে পরিমাণ জাঁকজমক, এই সমস্ত বিষয়ে শাসক দল তো অনেক এগিয়ে আছে। শুধুমাত্র চুপি চুপি গিয়ে মানুষ ভোটটা দিয়ে দেবে আর বিরোধী পক্ষ জিতে যাবে সেরকম তো আসলে এখন অন্তত হয় না। 2024 সাল ইলেকশন সেভাবে হয় না যে মানুষ মানে নীরবে একটা প্রচার মানে ভোট দিয়ে পুরো ব্যাপারটাকে উল্টে দেবে, পুরো ক্যালকুলেশনটাকে উল্টে দেবে। তো সেক্ষেত্রে তো যেহেতু প্রচারের দিক থেকে অনেক বেশি, খরচার দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে শাসক দল, এবার বিরোধী পক্ষ যে দাবি করুক না কেন, ভোট সুষ্ঠু হোক বা যদি বাধা দানো হয়ে থাকে কিছু মাত্রায়, দু ক্ষেত্রে দেখা যাবে এখনো পর্যন্ত আমরা বলতে পারি এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে মানে পুরো হিসেবটা উল্টে যাবে। তারপরেও বলা যায় না, আমরা কখনই 100% শিওর হয়ে কোনো কথা বলতে পারি না, কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারি, একটা পূর্বানুমান করতে পারি। সেই পূর্বানুমান বা আন্দাজে আমরা বলতে পারি যে এখনো মানে শাসক দলের টেনশন হবে, চাপে পড়ে যাবে, এরকম পরিস্থিতি বিরোধী দল তৈরি করতে পারেনি বা বিরোধী জোট তৈরি করতে পারেনি। ওকে দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের আমরা যেটা লেটেস্ট আপডেট দেব যে ত্রিপুরা রাজ্যে পূর্ব ত্রিপুরা আসনে যে লোকসভা নির্বাচন হচ্ছে সেই নির্বাচন থেকে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া তেমন কোনো অভিযোগ উঠে আসেনি। ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বলেও কিন্তু কোনো ধরনের অভিযোগ উঠে আসেনি, যেটা পশ্চিম ত্রিপুরা আসনে এবং রামনগর বিধানসভা উপনির্বাচনে আমরা শুনতে পেয়েছিলাম বা অভিযোগগুলো পেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে এমন কোনো অভিযোগ উঠে আসেনি। তবে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই সব খবরের দিকে চোখ রাখছি আমরা। নিশ্চয়ই একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আরো আপডেট এবং ব্রেকিং নিউজ নিয়ে। আমরা আপনার সঙ্গে থাকবো।